কোনোদিন বলবে না। কিন্তু ডোনাল্ড ট্রাম্পের সময় অনলি আপনার 400,000 এই 4 বছরে ইলিগাল ইমিগ্রেন্ট রিপোর্ট করেছে। সো আপনি যেদিকেই স্ট্যাটিস্টিক্স নেন, ইমিগ্রেন্টের জন্য ডোনাল্ড ট্রাম্প খুবই ভালো হবে। এবং আমি আশা করি যদি ইমিগ্রেন্ট পলিসি ভালো হয়, তাহলে আমাদের যে অনেক অভাগা বাঙালি এখানে আছেন ইলিগালি, মানবতার জীবনযাপন করছেন, তাদেরও অনেক উপকার হবে। সেদিকে আমরা নিশ্চয়ই রিপাবলিকান হিসেবে খেয়াল রাখবো। ধন্যবাদ পল ভাই। দর্শক, আমরা এতক্ষণ বাংলাদেশে আমেরিকান রিপাবলিকান অ্যালায়েন্সের চেয়ারম্যান নাসির আলী খান পলের কথা শুনলাম। ইমিগ্রেন্টের জন্য প্রেসিডেন্ট ট্রাম্প কি করেছেন এবং কি করবেন তিনি বলার চেষ্টা করেছেন। এবার আমরা যাব এসএলএর সেক্রেটারি করিম চৌধুরী। করিম ভাই, যদি নাসির আলী খান পল ভাইয়ের কথা শুনেছেন এবং আমরা যুক্তরাষ্ট্রের যে প্রেসিডেন্সিয়াল ইলেকশনগুলো দেখেছি বা যারা ক্ষমতায় ছিলেন অতীতে, বেশিরভাগ ক্ষেত্রেই প্রেসিডেন্টরা কিন্তু 2 মেয়াদেই নির্বাচিত হয়েছেন। অল্প কয়েকজন প্রেসিডেন্ট হয়তো সেটা নির্বাচিত হতে পারেননি। তো এই ক্ষেত্রে এবারে যে নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচনটি কি আসলে প্রেসিডেন্ট এমন কি কাজ করেছেন যে পুনর্নির্বাচিত হওয়ার জন্য তার অনেক কঠিন হয়ে যাবে, এবং বাইডেন কি কেন ভোট দিবে? ফার্স্ট অফ অল আমি নাসির খান পল ভাইকে অনেক ধন্যবাদ জানাইতেছি। অনেকদিন থেকেই ওনার সাথে ফিজিক্যালি দেখা করার জন্য চিন্তা ভাবনা করছিলাম। মনে হয় কয়েকবার কথা হয়েছে টেলিফোনে, কিন্তু আজকে আমি সৌভাগ্যবান, ওনার সাথে দেখা হয়ে গেল, যদিও অনলাইনে। পল ভাই, সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ আপনাকে, এবং আপনার মূল্যবান যে অভিমত দিচ্ছেন সেজন্য অনেক আবারও ধন্যবাদ। পলিটিক্যাল পয়েন্ট থেকে একমত হতে পারলাম না, দুঃখিত। যে আপনি বললেন ইমিগ্রেন্টের জন্য, আমাদের কমিউনিটির জন্য ভালো হবে ডোনাল্ড ট্রাম্প অথবা রিপাবলিকানরা। আপনারা ইমিগ্রেন্টদের বিপক্ষে না, যারা আনডকুমেন্টেড আছে তাদের বিপক্ষে। আপনারা দেখেন, কিছুদিন আগে এই জিনিসগুলো যদি আপনারা আপনাদের নির্বাচনী ম্যানিফেস্টো তুলে ধরতেন যে আমরা ইমিগ্রেন্টদের বিপক্ষে না, আপনারা শুধু স্ক্যান্ডিনেভিয়ান অথবা ইউরোপীয় ইমিগ্রেন্টদের পক্ষে আপনারা কথা বলতেছেন। ডোনাল্ড ট্রাম্প তো সেটা বলছেই যে ইমিগ্রেন্ট উইল ওয়েলকাম দোজ স্পেসিফিক কান্ট্রিজ ইমিগ্রেন্ট। এবং আপনারা কতগুলো কান্ট্রিকে, আপনারা বলতে রিপাবলিকান পার্টিকে আমি বলছি, তাদেরকে দায়িত্ব নিতেই হবে হোয়াইট হাউস থেকে যেটা আসছে। সেক্ষেত্রে আপনারা বলছেন যে কতগুলো কান্ট্রিকে আপনারা শিট হোল বলছেন। আপনারা বলতেছেন যে মেক্সিকান আর রেপিস্ট অ্যান্ড থাগস। মুসলিম ব্যান আপনারা ইন্ট্রোডিউস করছেন। আর তারপরেও যদি একটা কথা বলি যে এগুলো শুধু পলিটিক্যাল স্বার্থে, পলিটিক্যাল কারণেই, এগুলো কোনো পলিসিগত কথা না, এটা শুধুমাত্র তাৎক্ষণিক প্রতিক্রিয়া করেছেন প্রেসিডেন্ট, তাহলে গত 4 বছর যদি এত সুন্দর ইমিগ্রেশন পলিসি থাকে আপনাদের, গত 4 বছরে রিপাবলিকানরা ডাকা টিপিএস অথবা একটা কম্প্রিহেন্সিভ ইমিগ্রেশন পলিসি এই দেশের জন্য দরকার। আমাদের যে ইমিগ্রেশনের বড় ধরনের গ্রিডলক, সেই বিষয়ে সমাধানের পরিবর্তে বরংস ইমিগ্রেন্টদের বিরুদ্ধে জনগণকে খেপাইয়া তোলাই ছিল গত 4 বছরে আমাদের হোয়াইট হাউসের বড় একটা উদ্দেশ্য এবং বড় একটা কার্যক্রম থেকে। তা আমি বিষয়গুলো তো অনেক বিষয় আলোচনা আসবে। আমি ভাবছি না এখনো যে ডোনাল্ড ট্রাম্প একবারের প্রেসিডেন্ট হবেন। সেলিম ভাই যেটা বলছে, যদি আমেরিকান জনগণ সেটা করে সেটা বিষয়, এবং আমরা সেই জন্য অনেক চেষ্টা করছি। কারণ আমরা মনে করি যে আমরা বহির্বিশ্ব থেকে অনেকটা একগরে হয়ে পড়ছি আমাদের পলিসিগত কারণে। আপনি দেখেন, প্যারিস অ্যাকর্ড থেকে বেরিয়ে আসা আমরা বলতেছি যে প্যারিস অ্যাকর্ডে যদি আমরা থাকি আমাদের অনেক বেশি বিনিয়োগ করতে হবে, কিন্তু পরিবেশের যে ক্রাইসিসটা, আপনি হয়তো একটু পরেই সেখানে আসবেন, আমি আগামী একটু বলে যেতেছি, আরেকবার সময়ের কারণে হয়তো সুযোগ নাও পেতে পারি। পরিবেশের যে আন্তর্জাতিকভাবে যে ক্রাইসিসটা, সেই ক্রাইসিসটা শুধু আমেরিকার জন্য না বা সাউথ আমেরিকার জন্য না, এটা বিশ্বব্যাপী একটা সমস্যা। এটাকে এককভাবে সমাধান না করে ওখান থেকে চলে এসে আপনি রাগ করে থাকলে সময় চলে যাচ্ছে। অতএব সেখান থেকে সরে আসার পরে পরিবেশের যে বিপর্যয়টা হচ্ছে, সেই বিপর্যয়ের হাত থেকে কিন্তু আমরা কেউই রক্ষা পাবো না। চায়নাও রক্ষা পাবে না, ইন্ডিয়াও রক্ষা পাবে না, আর আমেরিকাও রক্ষা পাবে না।
তো আমি যে জিনিসটা ইমিগ্রেশনের উপরে একটু ফোকাস করতে চাই, মুখে অনেক কথা বলা যাবে আমরা ইমিগ্রেন্ট ফ্রেন্ডলি, কিন্তু ইউর বিহেভিয়ার ইন্ডিকেটস, ইউর ম্যানিফেস্টো, ইউর পলিসি ইন্ডিকেটস হোয়াট ইউ ওয়ান্ট। এই জন্যই আপনি দেখবেন এবারের নির্বাচনে মাইনরিটি গ্রুপগুলো, ইমিগ্রেন্ট গ্রুপগুলো এবং ইয়াং জেনারেশন আর ভোটিং, আজকে পর্যন্ত প্রায় 70 মিলিয়ন ভোট পড়ে গেছে, রেকর্ড ভোট ইতিমধ্যেই কাস্ট হয়েছে। আমরা চেষ্টা করতেছি প্রত্যেকটা ভোটার যেন তার ভোটাধিকার প্রয়োগ করে, এবং আমরা আমাদের কমিউনিটিকে অনুরোধ করব আজকে দিব কালকে দিব না করে এখনই আপনার ভোটটা প্রয়োগ করুন, তারপরে আপনি সময় নিয়ে অন্য কাজগুলো করুন। যদি সম্ভব হয় আপনার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনকে একটু উৎসাহিত করুন যাতে তারা ভোট দেয়, কারণ আমাদের ভয়েস, উই নিড টু শো আওয়ার ভয়েস অ্যাজ ইমিগ্রেন্ট ইন দিস কান্ট্রি ইন মেইন স্ট্রিম পলিটিক্স। ধন্যবাদ করিম ভাই, আবারও আসবো আপনার কাছে। আমরা এবার কথা শুনবে বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বিষয়টি নিয়ে আমরা কথা বলছিলাম, পল ভাই বললেন, করিম ভাই বললেন। এবার ইউনাইটেড নেশনস উইমেন্স গিল্ডের সভাপতি, বিশিষ্ট লেখক, সমাজকর্মী রানু ফেরদৌস, আপনি যদি এই বিষয়টা বলেন, আমাদের প্রেসিডেন্সিয়াল যে গুরুত্বপূর্ণ এবং আপনি জাতিসংঘের মতো জায়গায় নারী নেতৃত্ব বড় একটি জায়গা রয়েছেন, সেই বিষয় থেকে যদি বলেন প্রেসিডেন্টের এই 4 বছরে কি দেখেছেন এবং আগামী বা এই নির্বাচন কি মনে করছেন, কি হবে আসলে? ধন্যবাদ শওকত ভাই এবং আরো দুজন যারা আমাদের সঙ্গে আছেন আজকে। আমি প্রশ্নটা মানে উত্তর দেবার আগে যেটা বলবো, প্রথমেই বলতে চাই যে পল ভাই আমার নামটা ভুল বলেছেন। আমার নাম রানু ফেরদৌস। সরি, আপনি রানু অন্য একটা নাম বলেছেন। সরি, অত্যন্ত দুঃখিত আমি। না, দুঃখিত হবার কিছু নেই, কিন্তু আমি জাস্ট ইটস নাথিং বাট স্লিপ অফ টাং। থ্যাংক ইউ। তো আমি যেটা বলবো যে এবারকার নির্বাচনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ গত 4 বছর আগে যে আমরা নির্বাচনে প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পকে পেয়েছি, আমাদের ধারণাকে উল্টে দিয়ে তিনি এসেছেন, কারণ আমাদের বিশ্বাস ছিল না যে উনি হতে পারেন। তারপরে গত 4 বছর উনি যেভাবে আমাদের ইমিগ্রান্টদের কথাই বলবো, কারণ আমেরিকাটাই হচ্ছে ইমিগ্রান্টদের দেশ। ইমিগ্রান্টদের দিয়েই আমেরিকা শুরু হয়, সারা বিশ্বের সব ইমিগ্রান্ট এসছে। যদিও প্রথম দিকে ইউরোপিয়ান ইমিগ্রেন্টরা এদেশে পা ফেলেছে প্রথম, তারপরে আস্তে আস্তে সব দেশের ইমিগ্রেন্টরা এসেছে এবং তাদেরকে অনেক পরে সিটিজেনশিপ দেওয়া হয়েছে। ইভেন এদেশের যে অরিজিনাল আমেরিকান যারা আমরা রেড ইন্ডিয়ান বলি, তাদেরকেও ইমিগ্রেশন দেওয়া হয়েছে আমার মনে হয় অনেক পরে। যদি ইতিহাস খুঁজে দেখা যায় আমরা এটা দেখব। তো ইমিগ্রেন্টরা আমরা এই দেশটা চালাচ্ছি এবং ট্রাম্পের পূর্বসূরীরাও ইমিগ্রেন্ট। কিন্তু এখন এই সময় এসে যেটা দেখা যাচ্ছে যে আমাদের ইমিগ্রেন্টদের উপরে যে ধরনের কি বলবো অত্যাচার অথবা যে ধরনের অসহনীয় পরিস্থিতির মাধ্যমে তাদেরকে তাড়ানোর চেষ্টা হচ্ছে, এটা ঠিক না। প্রেসিডেন্টের লিডারশিপ হবে অত্যন্ত দায়িত্বশীল একজন ব্যক্তির মতন, যিনি সবার হয়ে কাজ করবেন। যে লিগ্যাল ইমিগ্রেন্ট তার জন্য তো বটেই, প্লাস যারা আমরা এখানে বলি যে কাগজপত্র নেই 11 মিলিয়ন, মোর দ্যান 11 মিলিয়ন ইমিগ্রেন্ট আছেন এখানে, যারা ইমিগ্রেন্ট হতে চাচ্ছেন কিন্তু কাগজপত্র এখনো নেই, তাদের জন্য অনেক রকম প্রোগ্রাম হয়তো ওবামা করতে চেয়েছে এবং খানিকটা করেও ছিল, ডাকার কথা আমরা জানি, এবং সেটা প্রেসিডেন্ট ট্রাম্পের সবচেয়ে প্রথম প্রমিস ছিল যে সেটাকে তার বন্ধ করতে হবে। কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশে এবছর না 2020 বোধহয় 18ই জুন সেটা স্থগিত করা হয়েছে যে না, এটাতে হাত দেওয়া যাবে না, এখনো অ্যাপ্লিকেশন নেওয়া হবে। তো সেটার অনেক রুলস অ্যান্ড রেগুলেশন এবং অনেক কিছু আছে, সেখানে আমি যাব না। কিন্তু আমার কাছে খুব ভালো লাগছে এবারকার যে নির্বাচন হবে, মানুষের এই যে এত উৎসাহ, এবং এই এখন পর্যন্ত আপনি করিম ভাই বলেছেন 70 মিলিয়ন লোক আর্লি ভোট দিয়ে দিয়েছে।
কিন্তু আমি কিছুক্ষণ আগে, ঘন্টাখানেক আগে সিএনএন দেখছিলাম। সিএনএন এ দেখলাম যে 75 প্লাস হয়ে গেছে। 75 প্লাস মিলিয়ন অলরেডি ভোট দিয়ে ফেলেছে। সো এটা অত্যন্ত আশার ব্যাপার যে রিপাবলিকান হোক অথবা ডেমোক্রেটিক দলেরই হোক, যেকোনো দলেরই সবাই খুব উৎসাহিত হয়ে এই নির্বাচনটাকে এগিয়ে নিচ্ছে। এবং এটা এটা অত্যন্ত পজিটিভ দিক। যে অনেক সময় দেখা যায় যে মানে অত পার্সেন্টেজ হয় না। ভোট ভোট যারা ভোটার তারা দেয় না। যেমন গত বছরের সেন্সাস অনুযায়ী, না ২০১৮ সেন্সাস অনুযায়ী এখন হচ্ছে ২৩৩ মিলিয়ন এর বেশি ভোটার, রেজিস্টার্ড ভোটার। তো এখানে দেখা যাচ্ছে যে ২০০০ থেকে এই ২০১৮ পর্যন্ত প্রায় ৪০ মিলিয়নের বেশি নতুন ভোটার হয়েছে। এবং এই নতুন ভোটার কারা? অধিকাংশ হচ্ছে ইমিগ্রান্টসদের ছেলেমেয়েরা, যারা এখন ১৮ পার হয়েছে তারা। তো এদের ভেতরে আছে হিস্প্যানিক একটা বড় গ্রুপ, আফ্রিকান, এশিয়ান এবং অন্যান্য দেশের সব। তো এটা এরা এই যে গ্রুপটা, এরা কিন্তু অধিকাংশই আমার মনে হয় যে ডেমোক্রেটিক দলের সাপোর্টার। তো এবারের রেজাল্টটা আমরা মনে হয় যে আমরা যারা ডেমোক্রেটিক দলকে সাপোর্ট করি বা চাই যে ডেমোক্রেটিক দলের কেউ আসুক এবং সবার জন্য কাজ করুক সুন্দরভাবে। এবং এই গত ৪ বছরে আমরা যেটা দেখেছি যে আমেরিকার ভিতরে একটা মানে সাদা কালো, তারপরে নানা রকমের ডিভিশন তৈরি হয়েছে এবং রেসিজম আবার নতুন করে যেন জেগে উঠছে। এটা সারা পৃথিবীর জন্য অত্যন্ত খারাপ। আমরা মানুষ পৃথিবীতে জন্মগ্রহণ করেছি, এক একজন এক এক দেশে, এক এক রং, এক এক কালার নিয়ে। কিন্তু সাদারা সবসময় ভাববে যে তারা সুপ্রিমেসিস্ট। এটা তো হতে পারে না। তাদেরকে বুঝতে হবে যে পৃথিবীর সমস্ত মানুষের সমস্ত অধিকার একই রকম এই পৃথিবীতে, যে যে দেশেই বর্ণ হোক না কেন। এখন আমেরিকাতে আসার ফলেও আমাদেরও সেটা মেনে নিতে হবে, বুঝতে হবে। আমাদের সেই ধরনের শিক্ষা নিয়ে বড় হতে হবে। তো আমি মনে করি যে এই পর্যন্ত যে ক্যাম্পেইন হয়েছে, জি। যার যার মতো সে চেষ্টা করে যাচ্ছে উভয় দলই। তো আমাদের মাত্র আর ৬ দিন বাকি আছে। দেখি কিভাবে এর রেজাল্ট হয়। কিন্তু আমি খুবই মানে আনন্দিত এই জনগণের উৎসাহ উদ্দীপনা দেখে। স্বতঃস্ফূর্তভাবে যে ভোটার উপস্থিতি। স্বতঃস্ফূর্তভাবে সবাই এগিয়ে আসছে। রাইট। অনেক ধন্যবাদ, আপনাকে আবারও আসবো। পল ভাই, যদি বিষয়টা বলেন, আপনি এখানকার রিপাবলিকান, বাংলাদেশি আমেরিকান রিপাবলিকান একজন নেতা হিসাবে, এই যে বাংলাদেশি কমিটির মধ্যে কিন্তু এই যে আপা বললেন এবং করিম ভাই বললেন যে ইমিগ্রেন্ট বান্ধব প্রেসিডেন্ট না। তো আমাদের কমিউনিটির যখন বাঙালিদের কাছে আপনারা যান, কথা বলেন, এই কি বিষয়টা নিয়ে সামনে যান যে আসলে প্রেসিডেন্ট কি করছেন, কি করবেন, এবং বাংলাদেশের জন্য আসলে কোনো সুখবর আছে কিনা? পল ভাই। ধন্যবাদ। আমি যে কথাটা শুরুতেই বলছিলাম, জি। তার বারবার রিপিটেশন দেখলাম আমি করিম চৌধুরীর বক্তব্যের মধ্যে, আমি তার বারবার রিপিটেশন দেখলাম রানু ফেরদৌসের বক্তব্যের মধ্যে। জিনিসটা হলো ইমিগ্রেন্ট এবং ইলিগাল ইমিগ্রেন্টের ব্যাপারটা। ওনারা বারবার একটা জিনিসই ভুল করছেন, ডেমোক্রেটরা ইচ্ছা করেই ভুল করেন। বারবার ইমিগ্রেশন বলে সেই ইমিগ্রেন্টের এগেনস্টে ডোনাল্ড ট্রাম্পকে একজন প্রেসিডেন্ট খাড়া করতে চাচ্ছেন। আসলে আমি স্টার্টিংয়ে বলেছি, ডোনাল্ড ট্রাম্প কোনোদিনও ইমিগ্রেন্টের এগেনস্টের প্রেসিডেন্ট না। ডোনাল্ড ট্রাম্প হলো ইলিগাল ইমিগ্রেন্ট যারা ক্রিমিনাল, খালি ইলিগাল ইমিগ্রেন্ট যারা ক্রিমিনাল, যারা এদের সাথে রেপ করে, মার্ডার করে, অবৈধ কাজ করে, তাদের বিরুদ্ধে ডোনাল্ড ট্রাম্পের সংগ্রাম। ডোনাল্ড ট্রাম্পের মা, তার আপন মা, তার জীবনের 3টে মহিলা, সবচেয়ে গুরুত্বপূর্ণ মহিলাই হলো ইমিগ্রেন্ট। একজন হলো তার আপন মা আর 2জন হলো তার ওয়াইফ। তো যে লোকে মানে এত কাছের আপন 3জন মহিলা তার জীবনের ইমিগ্রেন্ট, সে ইমিগ্রেন্টের এগেনস্টে হতে পারে না। এটা দর্শককে বুঝতে হবে। হ্যাঁ, আপনার যেভাবেই আপনি টুইস্ট করেন এটা কোনোদিনও সত্যি না। আর ঢাকার ব্যাপারটা আমাদের করিম ভাই বলেছেন। ঢাকার ব্যাপারটা বলি, ঢাকা যখন নেগোসিয়েশনে আসলো, এইবার ন্যান্সি পেলোসি সেই নেগোসিয়েশন থেকে দূরে সরে গেল। আপনারা যারা জানেন আমেরিকান আইন কিভাবে হয়, আমেরিকান যে কোনো বাজেট, যে কোনো আইন, যে কোনো ইস্যু আপনার 2 দলের মধ্যে দেওয়া নেওয়ার মধ্যে দিয়ে জিনিসটা হয়।
এখানে পোর্ক বিল, যাই হোক অত ডিটেলে যাচ্ছে না, পোর্ক বিলে বলে কিছু কথা আছে যাকে পোর্ক বিল বলে। তার মানে আপনি একটা প্যাকেজের মধ্যে ওরা অনেক কিছু আশপাশ থেকে বিল ঢুকিয়ে দেয়। যেমন অ্যালাস্কা এত ঠান্ডা, সেখানে সুইমিং পুল হবে 25 মিলিয়নের জন্য। ডেমোক্রেটরা আপনার সেখানে দাবি করলো অ্যালাস্কায় আমাদের একটা সুইমিং পুল লাগবে, $25 মিলিয়ন। এইসবকে পোর্ক বিল বলা হয়। লবিস্টদের জন্য সাইড থেকে যেসব বিল ঢুকিয়ে দেওয়া হয়। তো দেখা যখন নেগোসিয়েশন হয়, ডোনাল্ড ট্রাম্প বলল তোমরা আমাকে, আমি যে মেক্সিকান ওয়ালটা তৈরি করছি সেই মেক্সিকান ওয়াল করার ফান্ডটা তোমরা আমাকে দাও। আমি ঢাকার 11 মিলিয়ন যারা আছে তাদেরকে আমি সমস্তকে লিগাল করে দেবো। দ্যাট ইউ হ্যাভ টু নো, দ্যাট ওয়াজ দ্য নেগোসিয়েশন বিটুইন ডেমোক্রেট অ্যান্ড রিপাবলিকান। কিন্তু ন্যান্সি পেলোসি অ্যান্ড চাক শুমার হোয়াইট হাউস থেকে ফিরে চলে এসছে খালি হাতে। ওরা বলছে না, আমরা ওয়াল করতে দিব না। তাহলে ঢাকার যে প্রোগ্রামটা কারা বাধা দিল আপনাকে বুঝতে হবে। পাবলিক, আপনার মিডিয়ার জন্য, CNN ফেক মিডিয়া যারা আছে তাদের জন্য পাবলিক বুঝলো ডোনাল্ড ট্রাম্প ঢাকাকে আপনার লিগাল করতে চাচ্ছে না। আসলে ব্যাপারটা না, ন্যান্সি পেলোসি এন্ড চাক শুমার লিগাল না করতে তারা সরে চলে আসছে। তারা ওয়ালের জন্য তাকে বাজেট দিবে না, কিন্তু উনি ঠিকই ওয়ালের জন্য বাজেটটা US আর্মি ফান্ড থেকে, আপনার আর্মির ফান্ড থেকে নিয়ে এসে সে সেই তৈরি করে ফেলছে। তো আর আরেকটা কথা বললেন আপনি, করিম ভাইয়ের কথা আমি একটু যাই, যে করিম ভাই বললো প্যারিস ট্রিটি থেকে ডোনাল্ড ট্রাম্প এই জন্যই এসছে। ডোনাল্ড ট্রাম্প হলো আমেরিকা ফার্স্ট, মেড ইন আমেরিকা। তার মতন পেট্রিয়ট আপনার প্রেসিডেন্ট আজ পর্যন্ত খুব কমই এসছে দেখা যাচ্ছে। কেননা উনি প্যারিস ট্রিটিতে বলছে আমরা এত শেয়ার দিচ্ছি, আমরা আমাদের ভাগটা এত বেশি টাকা দিচ্ছি, কিন্তু আজকে ওয়ার্ল্ডটা যারা পলিউটেড করছে, যেসব কান্ট্রি, যেমন ইন্ডিয়ার নাম বলেছে উনি, চায়না এবং রাশিয়া, তারা সবচেয়ে বেশি ওয়ার্ল্ডকে পলিউট করছে, কিন্তু তারা টাকা দেবে না। এটা তো হতে পারে না। ফেয়ার শেয়ার আপনারা বলেন, ডেমোক্রেটরা চিল্লায় লেটস হ্যাভ আওয়ার ফেয়ার শেয়ার। কোথায় ফেয়ার? আমরা টাকা বেশি দেবো আর আপনার দূষণ করবে আরেকজন, তাদেরকে ধরেন। চায়নাকে শেয়ার দিতে বলেন, ইন্ডিয়াকে শেয়ার দিতে বলেন। এই জন্যই উনি কিন্তু প্যারিস ট্রিটি থেকে আমরা আমাদের যেন ট্যাক্স পেইং মানি না চলে যায় অযথা, আমাদের মানি সেভ করার জন্যই উনি প্যারিস ট্রিটি থেকে সরে এসছেন। আর ওনার ফরেন পলিসি বলছেন করিম ভাই, ফরেন পলিসি আজকে দেখেন, 70 বছরের যুদ্ধ বিটুইন দুই কোরিয়ার, নর্থ কোরিয়া অ্যান্ড সাউথ কোরিয়া, সেটা তিনি এটা এন্ড করে দিয়েছেন। আজকে নর্থ কোরিয়া, এই CNN বলছে এই বোধহয় থার্ড ওয়ার্ল্ড ওয়ার শুরু হয়ে গেল। নর্থ কোরিয়ার কিম জং আপনার থার্ড ওয়ার্ল্ড ওয়ার শুরু করে দিল, আমাদের দিকে অ্যাটম বোম তাক করে আছে, সেই অ্যাটম বোমা মারবে, আমাদেরকে ধ্বংস করে দেবে, হাওয়াইয়ে বোমা আসছে, অনেক কিছু। সেই কিম জং ওয়াং এর সঙ্গে ডোনাল্ড ট্রাম্প যায় আপনার সমঝোতা করলো, তার সঙ্গে দেখা করলো। আজকে চারিদিকে দেখেন ফরেন পলিসি। আজকে মিডল ইস্টের 70 বছর পর আজকে ইসরায়েল আর আপনার UAE যে চুক্তি স্বাক্ষর হলো, আস্তে আস্তে মুসলমান সব কান্ট্রি আসতেছে, সুদান এসছে, আরো 5টা কান্ট্রি আসতেছে, বাহরাইন, সৌদি এবং কুয়েত, আরো 5টা আসতেছে ইসরায়েলের সঙ্গে চুক্তি করার জন্য। মিডল ইস্টের শান্তি, আপনার আপনার কোরিয়ার ওয়ার শেষ। এই যে ফরেন পলিসি, একজন নন পলিটিক্যাল লোক হয়ে, একজন বিজনেসম্যান হয়ে উনি যেটা করতে পারেছেন, এই লাইফ টাইমের যারা পলিটিশিয়ান, এই ওবামা বলেন, লাইফ টাইমের যারা পলিটিশিয়ান, বুশ বলেন, ওবামা বলেন, এরাও কিন্তু এই ধরনের, বিল ক্লিন্টন, এরা এই ধরনের কাজ করতে পারেনি। অতএব এইসব সব বিষয়ে একটু ডিপলি আপনাদের চিন্তা করতে হবে। আর এবার আমার একটাই কথা আছে, আপনারা কি ধরনের আমেরিকা চান? বাঙালি যারা আমরা আছি, আমাদের প্রজন্মের জন্য নেক্সট কি ধরনের আমেরিকা চান? আপনারা কি এই ধরনের আমেরিকা চান যে আপনার ঘর বাড়ি পুড়ে যাবে, আপনাকে লুটতরাজ করতেছে, ঘর বাড়ি পুড়িয়ে দিচ্ছে, আপনার সারা জীবনের কামাই আগুন লাগিয়ে ধরে দিচ্ছে, তারপরে দোকান লুট করে নিচ্ছে, সুপার মার্কেট লুট করছে? তো এই ধরনের আপনি আমেরিকা চান যেখানে এখন গে রাইটস, গেদের বিবাহ, এই ডেমোক্রেটরাই, আপনার ওবামা সাহেব এটাকে লিগাল করে দিয়েছে, এই অ্যাবর্শন লিগাল করতেছে। তো এইসব জিনিস যদি আপনি চান তাহলে আপনারা ডেমোক্রেটকে ভোট দেবেন। কিন্তু আপনারা যদি ল অ্যান্ড অর্ডার চান, যদি শান্তিপূর্ণ একটা আমেরিকান চান, যদি ইকোনমিক গ্রোথ চান, আপনার ছেলেদের ভবিষ্যৎ চান, ভালো এডুকেশন চান, স্ট্রং ইমিগ্রেন্ট পলিসি চান,
তাহলে আপনার ডোনাল্ড ট্রাম্পকে চয়েস করে নেবেন। ধন্যবাদ। পল ভাই, যে বাংলাদেশের বিষয়টা কিছু বলবেন, যে আসলে ডেমোক্রেট যদি ডোনাল্ড ট্রাম্প যদি থাকেন, বাংলাদেশের জন্য কোনো সুবিধা আসবে কিনা, অথবা বাইডেন আসলে কোনো ক্ষতি হবে কিনা, এরকম কোনো বিষয় আছে কিনা? আচ্ছা, আসল কথা বাংলাদেশের ব্যাপার, পৃথিবীতে এত দেশ আছে, তার মধ্যে অনলি বাংলাদেশকে পয়েন্ট আউট করা যাবে না। বাংলাদেশের ব্যাপারটা আমাদের চিন্তা করতে হবে, কেন আপনি যদি নিজের ছেলের জন্য না চিন্তা করেন, বাইরের লোক আছে কিন্তু আপনার জন্য কিছুই করবে না। অতএব আমরা যেমন বলি, এই জন্য ইউ হ্যাভ টু হ্যাভ পিপল অন বোথ সাইড অফ দ্য আইল। বাঙালি আগে খালি ডেমোক্রেট করতো, খালি আমরা দুই সাইডে থাকলেই তো ভালো হবে। যদি রিপাবলিকান আপনার পাওয়ারে আসে, তাহলে আমরা যদি রিপাবলিকান পার্টি থাকি, আমরা গভর্নমেন্টের কাছে পার্সু করতে পারবো। আমাদের যেসব বাঙালি প্রবলেম আছে, সেই প্রবলেম নিয়ে অন্তত আমরা যেতে পারবো। কিন্তু সবাই যদি ডেমোক্রেটের দিকে যাই, তাহলে তো আমরা এই প্রবলেমটা গভর্নমেন্টের কাছে নিয়ে যেতে পারবো না। আবার গভর্নমেন্টের যদি ডেমোক্রেট যদি গভর্নমেন্টের মধ্যে আসে, অবশ্যই আমাদের অনেক ডেমোক্রেট ভাই আছে, হ্যাঁ, খুবই শক্তিশালী ডেমোক্রেট, যারা বাংলাদেশের নেতৃত্ব দেয় মেইন স্ট্রিমে। যেমন করিম চৌধুরী সাহেব আছেন, যিনি ইলেক্টেড, উইন করেছেন। আই কনগ্রেচুলেট হিম যে বাঙালি হয়ে উইন করেছে। কেন বাঙালিদের আমাদের দেখেন, বাঙালি ডেমোক্রেটদের অবস্থা একটু বুঝতে হবে। আমি এই ব্যাপারে অনেক চিন্তা করছি এবং নেগোসিয়েশন করছি। কুইন্সের জামাইকার 24 ইলেকশন ডিস্ট্রিক্ট থেকে একটা কাউন্সিলম্যানের পোস্টে ইলেকশন হবে, যেখানে বাঙালিদের উইন করা মানে খুবই সহজ ব্যাপার। বাঙালি যদি দাঁড়ায় সেখানে উইন করা খুব সহজ ব্যাপার। কিন্তু আমরা দেখলাম কি হলো, একটা পজিশনের জন্য 9 জন দাঁড়িয়েছে। ক্যান ইউ ইমাজিন? শেম অন বাংলাদেশ ডেমোক্রেট। 9 জন একটা পোস্টের জন্য দাঁড়িয়েছে। তারা 9 জন মারপিট করবে, মারপিটে রক্তাক্ত হয়ে যাবে। আরেকজন ভদ্রলোক একা বের হয়ে চলে আসবে, হয় একজন জু, না একজন আরেক পার্টির লোক, এরা বের হয়ে চলে আসবে। তো এই আমাদের ডেমোক্রেটের আপনার বাংলাদেশের লিডারদের মধ্যে আমার মনে হয় ভীষণ প্রবলেম আছে। আজকে দেখেন, আমি 44 বছর, একটু বলি, আমি 44 বছর আমেরিকায়। আমার দুঃখ হয় যে আমরা বাঙালিরা সংখ্যায় এত, আমরা সো ইন্টেলিজেন্ট, সো শিক্ষিত, পলিটিক্যালি অ্যাক্টিভ পার্সন, কিন্তু আমাদের একটা কাউন্সিলম্যান পর্যন্ত নেই আজ পর্যন্ত। আমার তো মনে হয় আমাদের একটা কংগ্রেসম্যান থাকা উচিত, কিন্তু আমাদের নিজেদের জন্য। আমি অনুরোধ করবো করিম ভাইকে, যে এবং আমি মাহবুব মেজবাকে অনুরোধ করেছি, মোর্শেদ আলমকে অনুরোধ করছি, যে আপনারা যারা টপ লিডার আছেন এখান থেকে প্লিজ একটা বাংলাদেশি ক্যান্ডিডেট চুজ করেন। আমরা যেন এবার কাউন্সিলর, একটা বাঙালি কাউন্সিলর নিউ ইয়র্কে দেখতে পারি। এটা আমার অনুরোধ রিপাবলিকান। করিম ভাই, পল ভাই অনেক কথা বলে গেছেন, শেষ দিক থেকে আমি একটু শুরু করি। সময় আপনার নাই, আপনার ওখানে দেখাইতেছে মাত্র 8 মিনিট সময় আছে। অতএব আমি বেশি সময় নিব না। আপা আছে এখানে, রানু আপা অনেক কিছু বলবেন, উনি সুন্দর করে গুছাইও বলতে পারেন। রানু আপার কথা শুনে খুব ভালো লাগছে, আজকে খুব গুছাইয়া কথা বলেন উনি। আমি আবার এরকম গুছাইয়া কথা বলতে পারি না, যা আসে সেটা সরাসরি চলে আসে। তো পল ভাই, প্রথম দিন যে বিতর্ক আমাদের দুই প্রেসিডেন্ট প্রার্থীর মাঝে হয়েছে, ক্রিস ওয়ালেস উপস্থাপক জিজ্ঞাসা করছিল যে হোয়াইট সুপ্রিমেসিস্ট যারা দেশের বিভিন্ন প্রান্তে অনেক ট্রাবল সৃষ্টি করছে, তাদের সম্পর্কে কিছু তার কোনো প্রমিস আছে কিনা, সে ডিনাউন্স করবে কিনা, সরাসরি প্রশ্ন করছে। সে ডিনাউন্স করে নাই, বলছে স্ট্যান্ড বাই স্ট্যান্ড ব্যাক। আপনি দুইবার, এবং কথাটা দুইবারে আপনি বলছেন, সেটা খুবই গুরুত্ব দিয়েই বলছেন। ডোনাল্ড ট্রাম্পের মা ইমিগ্রেন্ট, তার 2 জন বউ ইমিগ্রেন্ট। যেটা আপনি বলেন নাই, তার আরো অনেক সঙ্গিনী হয়তো ইমিগ্রেন্ট। এর অর্থ এই না যে সে ইমিগ্রেন্টদের ভালোবাসে। এখানকার রেড ইন্ডিয়ান ছাড়া পরবর্তীতে ইউরোপিয়ান সেটেলার যারাই আসছে, এবং আমরা আসছি পরবর্তী, সবাই কিন্তু ইমিগ্রেন্ট। তাহলে এখানে সাদা এবং অন্য কালারের ভিতরে এই সমস্যা হচ্ছে কেন? এবং এদেশের বিল করার ক্ষেত্রে যদি কারো একদম হাড় ভাঙা পরিশ্রম থাকে, সেটা কিন্তু আফ্রিকান ইমিগ্রেন্টদের সবচেয়ে বেশি। এবং তারপরেই অন্যান্য সেটেলার যারা আসছে, তাদের শ্রমে, তাদের রক্তে, তাদের ঘামে এদেশ গড়া। ইটস এ কান্ট্রি অফ ইমিগ্রেন্ট। এখন আপনি যদি কোনোভাবেই সেল করতে পারবেন না বাংলাদেশিদের কাছে, আমার মনে হয় না এমন কোনো বাংলাদেশি নাই আপনার এই জিনিসটা বাই করার মতো,
সে বাই করবে যে ট্রাম্প ইজ এ প্রো ইমিগ্রেন্ট। আমাদেরকে তার ব্যবহারের উপর ভিত্তি করে দেখতে হবে। যখন শার্লটভিল ওয়েস্ট ভার্জিনিয়াতে এই ঘটনা ঘটলো, আপনি দেখছেন, সেখানে সে বলল দেয়ার আর ফাইন পিপল ইন বোথ সাইডস। ইজ ইট ট্রু? রিয়েলি? রিয়েলি? উই লিভ ইন আমেরিকা, ইউ সেইং দিস থিং, দেয়ার আর ফাইন পিপল ইন বোথ সাইডস? সময় কম, আজকে কথা বেশি বাড়াবো না। ইমিগ্রেশন নিয়ে ডাকা বলেন অথবা কম্প্রিহেন্সিভ ইমিগ্রেশন নিয়ে আপনার কথাটা দেখে আমি বারবারই মনে হচ্ছিল, উনি যখন চেইন ইমিগ্রেশনকে টোটালি বন্ধ করার জন্য হোয়াইট হাউসে সবাইকে দাওয়াত দিয়ে নিয়ে বলছেন উই হ্যাভ টু স্টপ চেইন ইমিগ্রেশন। কি বোঝাচ্ছেন? আপনার আমার মা ভাই বোনেরা আসতে পারবে, শুধুমাত্র বউ ছাড়া কেউই আসতে পারবে না। এবং সেখানে আমাদেরকে সে কতগুলো কান্ট্রিকে সে রীতিমতো ব্যান করে দিচ্ছে, মুসলিম ব্যান নামে 7টা কান্ট্রিকে ব্যান করে দিচ্ছে। আপনি বলছেন মধ্যপ্রাচ্যে শান্তির কথা। ফল ভাই, আপনার কাছে এই কথাটা শুনে আমার কাছে আশ্চর্য লাগছে। ডু ইউ ওয়ান্ট টু গো টু দ্য রুটস অফ দিস প্রবলেম অর নট? 1967 border line must be re-established. The Israel is occupying the land of Arab countries. We must denounce. If we go to Iraq, if we go to Kuwait, use our soldiers to recover the land and support the sovereignty of other countries. Why we are supporting Israel who is grabbing everything? Why we are not talking about the Israeli আপনার যে পারমাণবিক প্রোগ্রাম, যেটা সেই পুরো মধ্যপ্রাচ্যকে অশান্তিতে ফেলছে, আমরা সেটার কথা বলছি না। অতএব মধ্যপ্রাচ্যে শান্তি সৃষ্টি করা হচ্ছে না, মধ্যপ্রাচ্যে অশান্তির বীজকে আরো সম্প্রসারিত করা হচ্ছে ট্রাম্পের অধীনে। করিম ভাই, মোটা দাগে যদি বলেন, এই যে বাংলাদেশ এবং বাংলাদেশি আমেরিকান যারা রয়েছেন তাদের আসলে কি পরিবর্তন আসবে? ট্রাম্প থাকলে কি সমস্যা হবে, বাইডেন আসলে কি উপকার হবে? একদম একটা মুদ্রা কথাই হলো যে ইমিগ্রেশন পলিসিতে যদি ট্রাম্প আসে, আমাদের ইমিগ্রেশন পলিসি এখন যেটা আছে সেটা কোনো, আমরা একটা বড় ধরনের ডিসক্রিমিনেশনের শিকার হব। শুধু বাংলাদেশি না, সব ধরনের মাইনরিটি গ্রুপগুলো এবং নন হোয়াইট গ্রুপগুলো উইল বি দ্য ভিকটিম অফ হিজ রেসিস্ট বিহেভিয়ার। সেকেন্ড থিং, আপনি দেখেন ইকোনমির দিক থেকে যদি আপনি দেখেন, পল ভাই অনেক ধনী মানুষ, ওনার জন্য সুবিধা হয়, উনি সেটাই ট্যাক্সকে সাপোর্ট করে যাবেন, ঠিক আছে, উনি বিলিয়নিয়ার। কিন্তু আমাদের জন্য পল ভাই, আমরা তো ট্যাক্সের যে বেনিফিটটা আপনারা আমাদেরকে বললেন যে ট্যাক্স আমি সংশোধন করে দিচ্ছি, এখন ট্যাক্স লুপহোল ক্যান্সেল করে দেবো, কিন্তু সেটা তো পুরোটাই গেল ব্যবসায়ীদের পক্ষে, পুরোটাই গেল কর্পোরেট ইন্টারেস্টের পক্ষে। আমরা তো কিছুই পেলাম না। আমার প্রতি 2 সপ্তাহ পরে আমার যে স্যালারি আসে, আমি সেখান থেকে 2 টাকা 37 পয়সা বাড়ছে আমার। আপনার হয়তো $200,000 পার মান্থ আপনি পেয়ে যাচ্ছেন বোনাস। বলা হয়েছিল যে হাজার হাজার এমপ্লয়মেন্ট সৃষ্টি হবে। As of now, 23 million Americans are unemployed. Total failure to control coronavirus. Who will take this responsibility? From White House, you are misleading, providing all those propaganda and saying hoax, saying fake news. Reality is 235,000 American dead and many more to come. We are not nearby to control this thing, and we do not have a plan to control this. It's a shameful for us. আমরা আপার কাছে একটু যাব। জি প্লিজ, ধন্যবাদ করিম ভাই। আবার থেকে শুনবো, ভালো লাগবে। রানোয়ার ভাই যদি একটু বলেন, আমাদের পল ভাই কিন্তু বললেন যে মিস্টার ট্রাম্প তিনি ইমিগ্রেন্ট বান্ধব, তার মা, তার 2 স্ত্রী। তো একজন নারী নেত্রী হিসেবে যদি আপনি এই বিষয়টা একটু বলেন, আসলে নারীদের জন্য ট্রাম্প কি করেছেন, আসলে এরকম কোনো বিষয় আছে কিনা, বা বাইডেন কি করবেন আসলে, বলে সংক্ষেপে যদি বলেন। ধন্যবাদ। আমি তার আগে একটা কথা বলতে চাই। পল ভাই যে বললেন যে পরিবেশের ব্যাপারে, বা এই যে সকল দেশ মানে বেশি মানে কার্বন মানে তৈরি করছে বা কলকারখানা তৈরি করছে, তো ট্রাম্পের তো বেশ কিছু বিজনেস আছে চায়নাতে, যেখান থেকে চাই তৈরি হয়, অন্যান্য জিনিস তৈরি হয়। ট্রাম্প তো সবকিছু তার বিজনেস বা কলকারখানা নিজের দেশে রাখেননি। তো উনি যদি এতই দেশদরদি হতেন তাহলে সেটা করতেন। ওনার বিজনেসের কত পার্সেন্ট আউটসাইডে জাস্ট খোঁজ নিয়ে দেখেন। তার হোটেল থেকে শুরু করে তার যত রকম বিজনেস কতটা আউটসাইডে আছে, জাস্ট এটা একটা প্রশ্ন আর কি ছোট্ট। আর আমি যেটা বলবো যে নারীদের ক্ষেত্রে, হ্যাঁ, রিপাবলিকান পার্টি সবসময় নারীদের ক্ষেত্রে অনেক রেস্ট্রিকশন
দিয়ে রাখে, তার ভেতরে হচ্ছে নারীদের অ্যাবর্শন রাইটস থাকবে না, নারীদের এই ক্ষেত্রে যে বাজেট আছে সেটা আরো কমিয়ে দেওয়া হবে। সেটা একটা বড় ধরনের আধুনিক সময়ে নারীদের অধিকার খর্ব করা। কিন্তু জো বাইডেন যদি হয় তাহলে এসব সমস্যা নিয়ে চিন্তা করতে হবে না। কারণ নারীরা সারা জীবন পিছিয়ে থেকেছে এবং পুরুষরাই পুরুষতান্ত্রিক সোসাইটিতে সবচেয়ে বেশি অধিকার অর্জনকারী সব ক্ষেত্রে। এখন নারী তো শুধু নারীর নিজের ব্যাপারে সব ডিসিশন নেয় না, নারী পুরুষ মিলেই তার ফ্যামিলির ডিসিশন নেয়। যে পরিকল্পিত একটা ফ্যামিলি যদি তৈরি করতে পারে তাহলে তার যে ইনকাম, তার যে সিচুয়েশন সেটা দিয়ে সে তার নিজের পরিবারকে হ্যান্ডেল করবে। কোনো ধন্যবাদ নিম্ন রানু আয় আপা, আমাদের সময় একবারে শেষ। আপনাকে অনেক ধন্যবাদ করিম, রানু আপা অনেক ধন্যবাদ, করিম ভাই এক ধন্যবাদ, মিনিট পল ভাই অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আজ আমরা এখানে শেষ করবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জি রানু আপা শেষ করেন। না, বলতে চাচ্ছিলাম যে এই যে নিম্ন আয়ের যারা, তাদের জন্য এই নারীদের জন্য এই সবকিছু ওপেন রাখা, যে না তারা তাদের ইচ্ছে মতো তাদের ডিসিশন নিতে পারবে, পরিবার গঠন করতে পারবে, এখানে সরকারি রেস্ট্রিকশন থাকা ঠিক হবে না। তো বাইডেন আসলে আমার মনে হয় আমরা অনেক খুশি হব সব। তবে এত অল্প সময়ে বেশি কথা বলা যায় না। অনেক অনেক ধন্যবাদ, ধন্যবাদ। অন্য একদিন কথা হবে। হ্যাঁ, আরো অনেক বিষয় নিয়ে কথা বলবো। পল ভাই, অন্যদিন আরো আমরা বিস্তারিত কথা বলবো। অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য করিম ভাই। রানু আপা আবারও ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনাদেরকে অনেক ধন্যবাদ।